সবাইকে আসসালামু আলাইকুম। নেক্সাস টিভি 24 স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। বর্তমান বিশ্বের সবচেয়ে হট টপ যে ব্যাপারটা সেটা হলো ইরান এবং ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। এই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা আজকে নেক্সাস টিভি 24 স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট কিছু ব্যক্তি। তাদের মধ্যে আমি পরিচয় করে দিই। আমাদের সাথে আছেন আজকে অত্যন্ত আমাদের পরিচিত একজন রাজনীতিবিদ এবং আমাদের অত্যন্ত প্রিয় একজন বড় ভাই দেলোয়ার হোসেন। এরপর আছেন আমাদের ডাচ বাংলা ব্যাংকের ওয়ালিউর রহমান ভাই এবং হেড অফিসের নাসিম ভাই এবং আমাদের অত্যন্ত মুক্তমনা আলোচনা যার সাথে আমরা করি রাব্বি ভাই, অনেক ডিবেট হয় তার সাথে। সবাইকে নেক্সাস টিভি 24 এর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই সুন্দর আলোচনার বিষয়বস্তু দেখে আপনারা বুঝতে পারছেন হয়তোবা ইরান ইসরায়েলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে একটি লাইভ আলোচনা করতে আমরা বসেছি এখানে। এবং বর্তমানে এই যুদ্ধ যে আঞ্চলিক বিভিন্ন ফ্রন্টে ছড়িয়ে পড়েছে, আরো নানান দিক, এই যুদ্ধ যে অর্থনৈতিকভাবে কিভাবে ক্ষতিগ্রস্ত করতেছে মধ্যপ্রাচ্যের ইত্যাদি বিষয় নিয়ে আজকে আমরা নেক্সাস টিভি 24 স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমন্ত্রিত অতিথিদেরকে আমি একে একে জানতে চাইবো। প্রথমে আমি আমন্ত্রণ জানাবো আমাদের অত্যন্ত প্রিয় একজন আলোচক মোহাম্মদ নাসিম ভাইকে। মধ্যপ্রাচ্যের বর্তমান যে উদ্বুদ্ধ পরিস্থিতি সেটা অর্থনীতিতে এবং ভূ রাজনীতিতে কতটা প্রভাবিত করতেছে, নাসিম ভাই। জি, ধন্যবাদ। আজকের নেক্সাস টিভি 24 এর এই লাইভ অনুষ্ঠানে আজকের আমাদের লাইভের টপিক ইরান ইসরায়েল যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়ে একটি লাইভ আলোচনা। এবং আজকের এই আলোচনায় আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় এই নেক্সাস টিভি 24 এর কর্ণধার আমাদের লাল মাহমুদ ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য লাল মাহমুদ ভাইকে ধন্যবাদ। আজকের আমাদের যে আলোচনা সেটা হলো ইসরায়েল, ইরান এবং ইসরায়েলের যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের। এখানে লাল মাহমুদ ভাই যে প্রশ্ন করেছে সেটা হলো ভূ রাজনীতি এবং অর্থনীতিতে এর কি প্রভাব পড়তে পারে। তো অবশ্যই ইরান এবং ইসরায়েল দুইটা দেশই মধ্যপ্রাচ্যের, ভৌগোলিক দিক থেকে পৃথিবীর একেবারে মধ্যম ভাগে অবস্থিত। এবং ইরান এবং ইসরায়েলের ভৌগোলিক দিক হিসেব করলে এর সাথে পাশাপাশি আমাদের ইতিহাসকে হিসাব করতে হবে যে মধ্যপ্রাচ্য, পৃথিবীর প্রাচীন সকল সভ্যতাগুলো মূলত মধ্যপ্রাচ্য থেকেই শুরু হয়েছে। বড় বড় যে সভ্যতা যেরকম সেমিটিক যুগ, তারপর এসিরীয় সভ্যতা এবং আরো অনেক সভ্যতা, এবং পারস্য একটি অভিজাত একটি সভ্যতার একটি লীলাভূমি। এক সময় যে গ্রিক, পারস্য একসময় সারা পৃথিবী দাপিয়ে বেড়াচ্ছে। এই অঞ্চলটা ভৌগোলিক দিক থেকে এমন একটা অঞ্চল যেখানে মূলত যুদ্ধ বিগ্রহ প্রবণ। পৃথিবীর পার্শ্ববর্তী যেসব দেশগুলো, বিশেষ করে আমেরিকা অথবা এই থেকে দক্ষিণ এশিয়া, এইসব দেশগুলোতে মূলত মানুষগুলা তেমন যুদ্ধ বিগ্রহ ফেস করতে হতো না। কিন্তু এই অঞ্চলটা প্রাচীনকাল থেকেই যুদ্ধ বিগ্রহের একটা কেন্দ্র হয়ে উঠেছিল। এবং আমরা জানি যে প্রাচীনকালে যে বড় বড় যুদ্ধ বিগ্রহ হয়েছে সেগুলো ঠিক এই মধ্যপ্রাচ্য অঞ্চল ভিত্তিক পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো থেকেই হয়েছে। এবং এমনকি আমরা জানি যে ইসলামের ইতিহাসেও এই মধ্যপ্রাচ্যেই সবচেয়ে বেশি যুদ্ধ বিগ্রহ প্রবণ এলাকা ছিল। এমনকি যখন রোমান সভ্যতা ছিল, ওপাশে পারস্য সভ্যতা ছিল, সবগুলো যুদ্ধ বিগ্রহ মধ্যপ্রাচ্য ভিত্তিক হয়েছে। তো সেই ধারাবাহিকতায় এই অঞ্চলটা যুদ্ধ বিগ্রহ প্রবণ। এই অঞ্চলগুলোতে খনিজ সম্পদ আছে, অর্থনীতির একটা বিশাল উৎস। পৃথিবীর বেশিরভাগ যুদ্ধ বিগ্রহ এগুলো মূলত হয় অর্থনীতি কেন্দ্রিক। আমরা যদি হিসেব করি যে পৃথিবীর মূলত অর্থনীতির সাথে প্রথমে তো অর্থনৈতিক কেন্দ্রিক, তারপর রাজনৈতিক কেন্দ্রিক, তারপর হয় এই যুদ্ধগুলো হয় ধর্মীয় কেন্দ্রিক, পরে ধর্মীয়টা পাশাপাশি এসে যায়। যেরকম আমি কিছু উদাহরণ টানছি আমি আলোচনায়, যদি ইসরায়েল আমি পয়েন্টে নিয়ে আসছি, সেটা হলো যেরকম সুলতান মাহমুদ যখন ভারতবর্ষ আক্রমণ করেছিল যুদ্ধ বিগ্রহ, তখন মানে আক্রমণের মূল লক্ষ্য ছিল অর্থনীতি, কারণ প্রধান লক্ষ্য অর্থনীতি। কারণ সুলতান মাহমুদের একটি স্বপ্ন ছিল যে উনি অর্থনৈতিকভাবে শক্তিশালী করে ওনার ইরানের যে গজনই প্রদেশ, ওই প্রদেশটাকে সুন্দর করে সাজাবে
সাজিয়ে তারপর সাজাবে। ওর সাথে পাশাপাশি কিছু শত্রুতা তৈরি হয়, যেরকম ওই সময় রাজা জয়দেব ছিল বা জয়পাল ছিল, ওনার সাথে একটা শত্রুতা রাজনৈতিক কারণ জড়িয়ে যায়। এরপর সুলতান মাহমুদের আক্রমণের সাথে সাথে কিছু ইসলামী সুফি দরবেশ এই অঞ্চলে ইসলাম প্রচার করে, এই কারণটাই যুক্ত হয়ে যায়। ঠিক এই অবস্থায় আমি মনে করি যে ইসরায়েল প্যালেস্টাইন এখানে ভূ রাজনৈতিক কি কারণ এবং ভৌগোলিক একটা কারণ আছে, যেহেতু এই ভূমির সাথে ইসরায়েল মনে করত যে ওদের প্রাচীন সেই প্রমিস ল্যান্ড, যেখানে ওদের আদি পিতা ইব্রাহিম, সকল ধর্মের মূলত খ্রিস্টান, ইসলাম এবং ইহুদি, এনাদের সব ধর্মেরই আদি আদি পুরুষের আবাসভূমি এবং অনেক স্মৃতি জড়িত এই অঞ্চলে। কিং সোলেমানের সেই এরকম বিভিন্ন ধর্মীয় বিভিন্ন বিশ্বাস ওদের এটার সাথে যুক্ত আছে। এসব দিক দিয়েই তো ইসরায়েল সেই এই ভূমিতে ফেরার জন্য ওরা মনে করতে যে আমার হাজার বছরের স্বপ্ন। তো এই কারণে ইউরোপ থেকে বিভিন্নভাবে বিভিন্ন দেশে ওরা নির্যাতিত একটা স্বাধীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখে ওরা মূলত এই অঞ্চলে এসেছে। এবং এই অঞ্চলের সাথে বিশ্বের বড় বড় পরাশক্তি তারা ইসরায়েলকেই মনে করছে যে তাদের একেবারে, আজকে আমি কিছুক্ষণ আগে ইসরায়েল বিষয়ে একটা ভিডিও দেখছি, যেটা হলো ইসরায়েল হলো একেবারে সুপারি পাওয়ার, অর্থাৎ ইন্ডিয়ান একজন ব্যক্তির আলোচনা যে সুপারি পাওয়ার। সুপারি পাওয়ার মানে বলে মনে করা হয় যে একজন ভাড়া করা একটা সন্ত্রাসী, তাকে সুপারি দিয়ে, অর্থাৎ তাকে টাকা পয়সা দিয়ে, তাকে দিয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো হয়। আবার সুপার পাওয়ার যদি হিসাব করা হয়, ইসরায়েল এই অঞ্চলে সুপার পাওয়ার আমেরিকার হাতে তৈরি। ঠিক আমেরিকা ইসরায়েল এখানে অবস্থানটা হলো একেবারে অনেকটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে একেবারে ভাড়া করা সন্ত্রাসীর মতো, তাদেরকে সুপারি দিয়ে এইখানে পুরো জায়গাটা একেবারে একটা আতঙ্কের একটা জায়গা তৈরি করা এবং এখানে যত সব মনে করেন কূটকৌশল এবং অশান্তি বিরাজ করা, ঠিক এরকম একটা শক্তি মূলত ইসরায়েল এখানে। আর ইসরায়েল অর্থনৈতিক প্রভাব এখানে যদি বলি, অর্থনৈতিক প্রভাবের ক্ষেত্রে মধ্যপ্রাচ্যগুলা বিভিন্ন খনিজ সম্পদে ভরপুর, তেল নিয়ে একটি সারা বিশ্বব্যাপী একটা বাণিজ্য আছে এবং আমেরিকা তেলের নিয়ন্ত্রণটা নেওয়া, এসব বিষয়গুলো দিয়ে অর্থনৈতিক একটা প্রভাব তো আছেই। এবং এই যুদ্ধের ফলে অর্থনৈতিক ব্যাপক একটা প্রভাব পড়বে, সেটা তো সবাই আন্দাজ করতে পারতেছি। এবং আমাদের এই ভূ রাজনৈতিক এই অঞ্চলগুলোতে, ভৌগোলিক অঞ্চলগুলোতে একটা গৃহযুদ্ধ লাগার একেবারে দ্বার প্রান্তেই হয়তো চলে আসছি। তো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আপাতত, অন্য একজনকে পরবর্তী টপিক নিয়ে সুযোগ দেওয়া হবে। ধন্যবাদ নাসিম ভাইকে। মধ্যপ্রাচ্যের বর্তমান যে উত্তপ্ত পরিস্থিতি, যুদ্ধ নিয়ে আসলে এটা পৃথিবীব্যাপী একটা সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। যেমন মধ্যপ্রাচ্যের তেলের উপর গোটা পৃথিবী নির্ভরশীল, সেখানে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় পৃথিবীর প্রত্যেকটা দেশের প্রভাব পড়ে। এখন আমি ওয়ালিউর ভাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এই মধ্যপ্রাচ্যের এই ইরান ইসরায়েল যুদ্ধ আমাদের অর্থনীতিতে কতটা প্রভাবিত করছে, শুধুমাত্র আমাদের অর্থনীতি না, বিশ্ব অর্থনীতিতে কতটা প্রভাব ফেলছে এই ইরান ইসরায়েল যুদ্ধ। ওয়ালিউর রহমান ভাই। ধন্যবাদ। ধন্যবাদ টিভি 24 কে, আমার সাথে যারা আছে, হোস্ট যারা আছে তাদেরকে, এবং এই লাইভটি যারা দেখছে তাদের সবাইকে ধন্যবাদ। আমার কাছে ভাই, সম্মানিত ভাই, যে প্রশ্নটা করছে সেটা হচ্ছে বর্তমান সময়ে ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে এর অর্থনৈতিক প্রভাবটা আমাদের উপরে কতটুকু পড়তে পারে আর সারা বিশ্বে কতটুকু পড়তে পারে। তো সেক্ষেত্রে আমরা স্বাভাবিকভাবে হিসাব করতে পারি 2023 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরে যে প্রভাবটা পড়ছে, তার আগে কোভিডের ধাক্কা পৃথিবী যতটা সহজে সামলাইতে পারছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের প্রভাব এখন পর্যন্ত পৃথিবী ততটা সহজে সামলাইতে পারেনি। সেই ধারাবাহিকতায় এরপরে সারা পৃথিবীতে টুকটাক অশান্তি, অস্বস্তি, যুদ্ধ পরিস্থিতি বিরাজ করলেও ইরান ইসরায়েল যুদ্ধের যে পরিস্থিতি, এটা যদি আরো একটু আগায় বা যে পর্যায়ে গেছে এর 2 স্টেপ যদি আর আগায়, তাহলে যে অর্থনীতির যে প্রভাবটা পড়তে পারে সেটা ওভারকাম করার জন্য হয়তোবা আমাদের মতো দেশ, বিশেষ করে ইউরোপ বাদে অন্য যে দেশগুলো আছে, তারা কতটুকু প্রস্তুত এটা নিয়ে সারা পৃথিবী চিন্তিত। কারণ হইলো আমাদের বিশেষ করে মধ্যপ্রাচ্য, আমরা জানি যে তেলের মেইন কেন্দ্রটা হচ্ছে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। যদি 1965 সালে যুদ্ধের পরে তেল দিয়ে যে একটা দেশ বা দুইটা দেশ বা একটা সিন্ডিকেট যে বাহাদুরি দেখাবে, সেই পরিবেশ আর পশ্চিমারা রাখে নাই। তখন ছিল সৌদি আরব যদি চাইতো
তেলের দাম একদিনে 10 গুণ বাড়াইতে পারতো, কিন্তু 65-র পরে সেই পরিস্থিতি এখন আর নেই। হয়তোবা ইরান যদি চায় তেলের সংকট তৈরি করবে, সৌদি আরব হয়তোবা সেটা চাবে না। সৌদি আরব বা অন্য যারা আছে তারা চাবে না, কারণ এখন অনেকগুলো সিন্ডিকেট, বিশেষ করে পশ্চিমারাই এমন একটা পরিবেশ তৈরি করছে, এককভাবে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না তেলের বাজারটা বিশেষ করে। কিন্তু তারপরেও যতটুকু প্রভাব পড়বে, সে বিশেষ করে তেলের বাজারটা নিয়ে হয়তো অতটা প্রভাব পড়বে না, কিন্তু হরমুজ প্রণালী যদি বন্ধ হয়, বলছিলাম 2 স্টেপ যদি আগায়, 2 স্টেপ বলতে আমি হরমুজ প্রণালী বন্ধ পর্যন্ত বলছি, যুদ্ধে যেভাবে চলছে তাতে হয়তোবা ইরানের হাতে অপশন ধীরে ধীরে কমে যাচ্ছে। ইরানের 3-4টা অপশন আছে, যেমন 1 নম্বর অপশন চুক্তি করা। চুক্তি করা বলতে এ জায়গায় চুক্তির মানে হচ্ছে দাসত্ব, যে জায়গায় তাদের পারমাণবিক চুক্তি করতে হবে। আসলে এই চুক্তির অর্থ দাসত্ব, এটা ক্লিয়ারলি বোঝা গেছে, কারণ ডোনাল্ড ট্রাম্প এই কিছুক্ষণ আগে যে বিবৃতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যেটা আসছে, সে জায়গায় একেবারে স্পষ্টভাবে আসছে নিঃশর্ত আত্মসমর্পণ। তার মানে আমার মনে হয় এই কথার অর্থ যে দাসত্ব, এটা আমরা বুঝতে পারতেছি। এই একটা অবস্থা আছে। আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে পরিবর্তন। আমরা ইরানরে এখন যে চেহারাটা দেখি, ইরান কিন্তু এই চেহারায় ছিল না। ইসরায়েলরে সর্বপ্রথম যে দেশগুলা স্বীকৃতি দিয়েছে তার মধ্যে তখনকার ইরান ছিল একটা। তখনকার ইরান বলতে ইসলামী প্রজাতন্ত্র না। এরপরে আমরা এখন বর্তমান যে ইরানরে দেখি, ইরান আসার পর থেকে ইসরায়েলের সাথে এই এখন যে সম্পর্ক, এই সম্পর্কের শুরু হয়েছে, অর্থাৎ খারাপ সম্পর্ক, দুঃসম্পর্ক শুরু হয়েছে ইসলামী প্রজাতন্ত্রীয় ইরান যখন হয়েছে তখন থেকেই। তো সেই জায়গা থেকে তাদের এই পরিবর্তনের একটা জায়গা আছে, হয়তোবা ইরানের টোটাল রাজনৈতিক প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে যাবে। আর পারমাণবিক অস্ত্র যে পর্যায়ে আছে, বলা হয় যে ইসরায়েল বলে যে তাদের কাছে 2-4 মাস বাকি আছে পারমাণবিক অস্ত্র তৈরি করতে, আর সারা পৃথিবীর যে বিশেষজ্ঞ আছে তারা বলে যে হয়তোবা 1 বছর বা 2 বছর বাকি আছে। সেক্ষেত্রে ইরান কি করবে? ইরানের পক্ষে এখন কি দাসত্বের চুক্তি মানা সম্ভব, নাকি তারা শেষ চেষ্টাটা করবে, অর্থাৎ হরমুজ প্রণালী তারা অ্যাটাক করবে কিনা? যদি করে, তাহলে যে প্রভাবটা পড়বে সারা বিশ্বের যে টোটাল অর্থনৈতিক যে চ্যানেলটা, এর প্রায় 40% মতো ক্ষতিগ্রস্ত হবে। তখন হয়তোবা আমরা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হব। তার আগ পর্যন্ত যতটুকু ক্ষতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধে যে পরিমাণ ক্ষতি হয়েছিল, এখন ওই ক্ষতির ধারাবাহিকতাটাই থাকবে। সেটা হয়তোবা আমরা ট্যাকেল করতে, আমরা স্বাভাবিকভাবে মানায় নিতে পারবো। কিন্তু যদি হরমুজ প্রণালী বন্ধ হয়, সেই ধাক্কাটা আমরা সামলানোর মতো অবস্থায় আমাদের মতো দেশগুলো নেই, একদমই নেই। ইউরোপের যে দেশগুলো আছে ওরা হয়তোবা সামলাইতে পারবে, কারণ ওদের অর্থনীতি অনেক শক্তিশালী, হয়তোবা পারবে। ঠিক আছে, অর্থনীতি ব্যাপারে এটুকু ছিল আমার মতামত। ধন্যবাদ সবাই। ধন্যবাদ রহমান ভাইকে। তার ইরান ইসরায়েল যুদ্ধের যে বর্তমান আমাদের বিশ্ব রাজনীতিতে যে অনেকাংশে প্রভাবিত করেছে এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আমরা রাবি ভাইয়ের কাছে আসবো, তার আগে আমাদের অত্যন্ত সম্মানিত দেলোয়ার ভাইয়ের কাছে একটা বিষয় জানতে চাই। ইরান ইসরায়েল যুদ্ধে ইরানের পাশে এখন পর্যন্ত পাকিস্তান এবং চীন কিছুটা সহায়তা করেছে মৌখিকভাবে, কিন্তু ইসলামিক দেশগুলো ইরানের পাশাপাশি, যেমন সৌদি আরব, কুয়েত, কাতার, জর্ডান, বাহরাইন এবং মিশর, এই দেশগুলো কেন মুসলিম দেশ হয়েও ইরানের পাশে দাঁড়ায়নি? এবং এই যে কিছুদিন আগে ইসরায়েল অনেকটা বর্বরভাবে প্রায় 55,000 জনগোষ্ঠীকে ফিলিস্তিনি মেরে ফেলেছে, এগুলোতেও মধ্যপ্রাচ্যের মুসলিম দেশ হয়েও কেন চুপ ছিল? এ বিষয়ে আমি দেলোয়ার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আজকে প্যানেলে যারা আলোচনায় অংশগ্রহণ করছেন ধন্যবাদ জানাই। নেক্সাস টেলিভিশনে যারা এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে। বিষয়টি হলো যে আজকে যে আলোচনা আমরা শুনছি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, এবং মুসলিম জাতি হিসাবে আমি এই আলোচনায় 2-4টি কথা বলার সুযোগ পেয়েছি, এই জন্য নিজেকে অনেক ধন্য মনে করছি। দেখুন, আমরা সবসময় দেখে আসছি মুসলমানদের ভিতরে সবচেয়ে ভেদাভেদ বেশি।
এইটার মেন কারণ হলো এই যে দেখুন গাজাতে যেভাবে এই ইহুদি রাষ্ট্র ইসরায়েল নামে যে সন্ত্রাসী বাহিনী, আমেরিকার পালিত লালিত এই সন্ত্রাসী বাহিনী, এই বাহিনী দিয়ে বিভিন্ন মুসলিম রাষ্ট্রকে একের পর এক তারা হামলা করে যাচ্ছেন। গাজার চিত্র আপনারা কালকে এবং আজকেও প্রায় 9-10 জন মানুষ ওরা এই যে ইরানে যেভাবে ওরা আক্রমণ করছে, সেম কিছু সংখ্যক সৈন্য দিয়া তারা এখনো কিন্তু গাজাতে আক্রমণ করেই যাচ্ছেন, এবং কি সেখানে খাবার নাই, এবং সেখানে যে মানুষ মারা যাচ্ছে দাফন করার কাপড়টা পর্যন্ত নাই। আশেপাশে যেই প্রশ্নটি আপনি আমাকে বলছেন, আশেপাশে যে মুসলিম রাষ্ট্র আছে, জর্ডান নামে এক হারামজাদা রাষ্ট্র, এটা মুসলিম রাষ্ট্র নামে কলঙ্ক। এই রাষ্ট্রটি অনৈতিক ভাবে আপনার ইরানে ওরা হামলা চালাইছে কোনো কিছু ঘোষণা ছাড়া। আপনি যদি কোনো, আপনাকে আমি ছোট একটা উদাহরণ দিয়ে বলি, আপনার বাসায় আমি গেলাম, সেক্ষেত্রে আমি অস্ত্র নিয়ে গেলাম, কিছু বললাম না, আপনাকে যা এলোপাতালি আমি কোপান শুরু করলাম, সেখানে আপনি অসহায়ের মতন দাঁড়ায় থাকবেন, এছাড়া আপনার কিছু করণীয় থাকবে না। ইরান এমন একটি রাষ্ট্র, সেখানে তারা এই যে দেখুন 20-25 জন সামরিক এবং পারমাণবিক বিজ্ঞানীদেরকে যেভাবে তারা হত্যা করলো, একদম ঠিক এরকম অন্ধকার ভিতরে তাদেরকে হত্যা করা হইলো। যদি তারা ঘোষণা দিয়ে করতো, এটার আশেপাশেও তারা যেতে পারতো না। দেখুন এই যে যুদ্ধের 6-7 দিন হয়ে গেল, ওরা প্রচন্ড ভাবে ইহুদিরা মাইর খাচ্ছে ইরানের হাতে, এবং কি ভবিষ্যতে আরো খাবে। যার কারণ ইরান এমন একটি রাষ্ট্র, কোন রাষ্ট্র আগে আসে নাই যখন হামাসের উপরে যেভাবে ওরা আক্রমণ করছে, শুধু ইরান একমাত্র প্রতিরোধ করছে, এবং ইরানের যারা প্রক্সি বাহিনী যারা আছে তারা এই হামলার বিভিন্নভাবে তারা তাদের সমর্থ অনুযায়ী চেষ্টা করছে হামলায় অংশগ্রহণ করে, এবং ইসরায়েলের মোটামুটি একটু শিক্ষা দেওয়ার জন্য। লাস্ট পর্যায়ে এখন যেটা, এই যে আপনারা যেভাবে অনেক আলোচক যেভাবে বলতে চেষ্টা করেছেন যে অর্থনৈতিক, আসলে ভাই অর্থনৈতিকের বিষয়টা হইলো আলাদা। কারণ আপনি যখন বাঁচবেন তখনই আপনি অর্থনৈতিক চিন্তা করবেন, আপনি তো বাঁচতেছেন না। আপনি যদি এখন মনে করেন ইরানের এই গাজাতে একজনের কাছে যদি 500 কোটি টাকাও থাকে, সে কিন্তু খাবার পাচ্ছে না, এটা আপনার মনে রাখতে হবে। আগে হইলো আমাদের বাঁচতে হবে, তারপরে আপনার অর্থনৈতিক চিন্তা করতে হবে। বিষয়টা হইলো এই গাদ্দার আশেপাশে যে মুসলিম রাষ্ট্রগুলো আছে, এরা যদি ছোটখাটো ভাবেও যদি এদেরকে সমর্থন করে যাইতো ইরানকে, তাইলেও কিন্তু এরা এই হামলাটি করতে পারতো না। অথচ পাশে যেসব রাষ্ট্র শুধু হামলা, ওরা আপনার সমর্থন তো দূরের কথা, ওরা যখন ইরান বিভিন্ন বিভিন্ন ক্ষেপণাস্ত্র হামলা চালায়, তখন ওরা এটিকে বাধা দেওয়ার চেষ্টা করে, এবং কি তাদেরকে এই ইহুদিদেরকে তারা আগেই নোটিশ করে যে এই যাচ্ছে, তোমরা এটিকে ঠেকান শুরু করো। তাদের থেকে এটি শুরু হইতে হইতে পরে যায়। আর যদি ওইটা না হইতো, এতদিন এই কয়দিনে অলরেডি এই আমেরিকার এই পালিত লালিত এই সন্ত্রাসী দেশটি অতএব শেষ হয়ে যেত। তারপরও আজকে আপনাদেরকে একটি কথা বলি, যতটা আমি জানতে পেরেছি বিভিন্ন মাধ্যমে, সেটি হলো ওদের যেই রসদ আছে, যেটি দিয়ে ওরা ওদের যে ওটা আয়রন ডোম বলে, সেটি আস্তে আস্তে ওদের এটি ফুরিয়ে যাচ্ছে। অতএব তাদের যে সামনে যে ঠেকাইবে এই ব্যবস্থাও কিন্তু থাকবে না। এক্ষেত্রে ওদের পরাজয়, ওদের পতন অনিবার্য। এবং কি আরেকটি বিষয় দেখেন, ওরা কত খারাপ। ইন্দুরের গর্ত যেরকম আছে, সেম এইরকম ইন্দুরের গর্তে যখন ইরান একের পর এক হামলা করছে, তখন ওরা ইন্দুরের গর্তে ঢুকে যাচ্ছে। ওদের ওই যে প্রেসিডেন্ট আছে, ওই মাফিয়া, ওই শয়তান ইহুদি, সে পর্যন্ত ওই গর্তে ঢুকে যাচ্ছে একের পর এক। সেক্ষেত্রে আপনার ওদের কোনো বাঁচার কোনো উপায় আমরা, বিশেষ করে আমি দেখি না। এখন যদি ওর বাপ আছে, ওই যে ওই এক পাগলা ডোনাল্ড ট্রাম্প, ওই হারামজাদা, তো অত কোনো বাপ মা নাই, অত হলো জারের সন্তান। তাই যদি ওই হারামজাদা যদি কোনোভাবে যদি কোনো পদক্ষেপ না নেয়, বা ওদের যদি ওদেরকে সাপোর্ট না করে, তাইলে ওদের পতন অনিবার্য।
ঠিক আছে, দুলাল ভাইয়ের কাছে আমরা পরে ফিরে আসবো। আমরা সর্বশেষ ফিরে আসবো আমাদের আরেকজন আলোচক রাব্বি ভাই। তার কাছে আমি জানতে চাইবো, দুই দেশই তাদের সামরিক যে কলা কৌশল ব্যবহার করছে, যুদ্ধের সর্বশেষ অগ্রগতি এবং সামরিক কৌশলে দুই দেশই তাদের নতুনত্ব দেখাচ্ছে। ফিলিস্তিনি ইস্যু এবং পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক ক্ষমতার যে দ্বন্দ্ব, এই সবকিছু মিলে যে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত হয়েছে, এটা কিভাবে বিশ্ব মানবতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে? রাব্বি ভাই, বিশ্ব মানবতার জন্য যুদ্ধ কতটা হুমকি ডেকে আনবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আল মাহমুদ ভাইকে। নেক্সাস টিভির সৌজন্যে আজকের এই বর্তমান সময়ে সারা বিশ্বের নজর যেদিকে, সেই ইরান ইসরায়েল যুদ্ধের ইস্যুতে আজকে যে আলোচনা অনুষ্ঠান হচ্ছে, এখানে সম্মানিত যারা অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি সালাম জানাচ্ছি। সালাম আলাইকুম। আমি একটু আমাকে সময় দিতে হবে, কারণ এই বিষয়টা আসলে একদিনের বিষয় না, এটা শত শত বছর ধরে এই ইস্যুগুলো চলে আসছে। এটা তো 1 মিনিট 2 মিনিটে বলার মতো কিছু না। তার আগে আমাদের অন্যান্য বক্তারা যে কথাগুলো বলেছে, আমি তার জন্য অলি ভাইকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো তার গঠনমূলক আলোচনার জন্য। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমাদের দেলোয়ার ভাইও কিছুটা এক পেশে বলার চেষ্টা করলেও তিনি কিন্তু বিশ্ব মানবতার যে মানবিক বিপর্যয়ের বিষয়টা মানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। আর নাসিম ভাই বলেছে আমরা আমাদের উপস্থাপকের বক্তব্য শুনতে পারিনি। তিনি যে আমাদের এই আজকে যে টপিক, এই টপিকের উপরে যে তিনি তার মন্তব্যটা করবে, টোটাল তিনি কিভাবে এটাকে দেখছে, সেটা আমরা শুনতে পারিনি, সেটা আমরা শুনবো। তো প্রথম হচ্ছে, ইসরায়েল রাষ্ট্রটার প্রতিষ্ঠাকাল সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। আর ইসরায়েল রাষ্ট্রটা আসলে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বিশ্বব্যাপী যুদ্ধ করে যাচ্ছে। বিশ্বের সবার সাথে তারা যুদ্ধ করে যাচ্ছে। এর আগে মুসলিম জোটদের সাথে যুদ্ধ করেছে, ফিলিস্তিনের সাথে যুদ্ধ করছে, এখন ইরানের সাথে যুদ্ধ করছে। আর মেন কথা হচ্ছে যে আজকের যে ঘটনা, অনেকেই প্রশ্ন করেছে যে যখন ইসরায়েল আর ফিলিস্তিনির যুদ্ধ চলছে দীর্ঘদিন যাবত, এমন একটা সময়ে দুই দেশেরই সাময়িক এবং মানবিক বিপর্যয় ঘটতেছে, পৃথিবী জুড়ে এর অর্থনৈতিক একটা প্রভাব পড়তেছে, এই সময় কেন ইসরায়েল ইরানের উপর আক্রমণটা করলো? ইসরায়েলও জানে যে ইরানের উপর আমরা আক্রমণ করলে তারা আমাদের পাল্টা আক্রমণ করবে, একটা বড় ধরনের যুদ্ধ লেগে যাবে। তারপরেও কেন তারা এই যুদ্ধটা করলো, এই প্রশ্নটা আমি বিভিন্ন জায়গায় শুনতেছি। আসলে যেটা যতটুকু জানি তার পরিপ্রেক্ষিতে শুনলাম যে আসলে এই ইসরায়েলের যে নজরদারি মূলত হচ্ছে ইরানের উপর ইসরায়েলের নজরদারি অনেক মানবিক যে বিজ্ঞানীরা আছে, যেটার মাধ্যমে ইরান বিশ্বের একজন ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই পারমাণবিক ক্ষমতাধর হওয়ার যে চেষ্টা, তার পিছনে যারা আছে তারা হচ্ছে মেন হচ্ছে পারমাণবিক বিজ্ঞানী। সেই বিজ্ঞানীদের টার্গেট আজকে থেকে না, অনেক দিন ধরে টার্গেট করে রাখা হয়েছে। যখনই সুযোগটা আসছে তখনই তারা আর অন্য কোনো বিবেচনা করেনি, সরাসরি এটাকে চলে গেছে। এর পিছনে অবশ্যই আমেরিকা, এবং আপনারা জানেন যে G7 এর একটা সম্মেলন হয়ে গেল বিশ্ব মুরলদের, তারা বিশ্ব চালায়, সেই বিশ্ব মুরলদের একটি সম্মেলন হয়ে গেল। সেই সম্মেলন থেকে তারা ইসরায়েলকে সমর্থন দিয়েছে, বলছে যে ইরানের মতো মানে সন্ত্রাসীকে তারা সমর্থন দিতে পারে না। ইরানকে নিঃস্বার্থ, আপনি যে বললেন এখানে দেলোয়ার ভাই বললো যে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে ইরানকে। আবার হচ্ছে ইরানের যে প্রেসিডেন্ট আছে খামেনি, তিনি আবার একটা বিবৃতি দিয়েছে যে ভেঙে যাবে মস্কা, মানে মস্কা ভেঙে যাবে তবে মস্কাবে না আর কি, যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে সে সংগ্রাম করে যাবে, পরাজিত বরণ করবে না। আসলে এগুলো হচ্ছে রাজনৈতিক বক্তব্য।
মেন যে আপনি ব্যাপারটা বললেন যে এই ইরান রাশিয়ার যুদ্ধের কারণে বিশ্বের অর্থনীতি এবং পারমাণবিক এবং মানবিক যে বিপর্যয়গ্রস্ত হচ্ছে তার ব্যাপারটা আমি বলি। যে অলি ভাই বললো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ, আমি আগে এই রিলেটেড ডলার রিলেটেড জবের সাথে যুক্ত ছিলাম, যে ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে এই ডলার মানে 90 টাকা থেকে এই ডলার যে 130-140 টাকা চলে গেছে। এই যে সারা ডলারের জন্ম 100 বছর হয়েছে, এই 100 বছরে যতটুকু না বেড়েছে এক যুদ্ধের প্রভাবে 2-3 বছরে তার ডাবল বেড়েছে। তাহলে বুঝতে পারেন আপনারা যে একটা যুদ্ধ জন্মের 100 বছরের পরিস্থিতি যতটুকু করতে পারে, একটা যুদ্ধ 2 বছরে তার থেকে 100 গুণ করতে পারে। বর্তমানে একই অবস্থা, এই ডলারের দাম বাড়বে, গরিব দেশগুলোর মুদ্রাস্ফীতি হবে। তারপরে হচ্ছে গিয়া আপনার হচ্ছে জ্বালানি তেল ছাড়া কিচ্ছু চলে না। আপনারা জানেন যে জ্বালানি তেল শুধু আপনারা দেখতেছি যে জ্বালানোর জন্য ব্যবহার করি তা না, এই বিদ্যুৎ, গাড়ি, মানে আমাদের রাস্তাঘাট যে তৈরি করবে, সেই রাস্তাঘাট তৈরির জন্য যে সরঞ্জাম গুলো লাগে সেগুলোর সাথেও জ্বালানি তেলের সম্পৃক্ততা আছে। তো এই জ্বালানি তেল এমন একটা জিনিস, যে জিনিসটা মনে করলেন আপনার স্বাভাবিক জীবনযাপন আমাদের সেই 500 বছর 1000 বছর পিছনে নিয়ে যাবে যদি তার জ্বালানি তেলটা উৎপাদন না হয় বা এটা যদি ডিস্ট্রিবিউশন করতে বাধাগ্রস্ত হয়। তো তার জন্য এর একটা প্রভাব যে পড়বে বা পড়তেছে অটোমেটিক। আর এই বর্তমান যে যুদ্ধটা, সেটা যে পরিস্থিতি দেখতেছি তাতে আসলে অত্যন্ত কঠিন ভাবে কষ্ট মনে নিয়ে বলতে হচ্ছে যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হতে যাচ্ছে খুব দ্রুতই। এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি চেয়ে বলছে যে আমরা যুদ্ধবিরতি চাই না, আমরা চাচ্ছি একটা স্থায়ী সমাধান। তার মানে কি, কাউকে আমরা একবার নিস্তেজ করে দিয়ে একজনকে রাজা বানিয়ে আমরা সেই সমাধানটা করতে চাচ্ছি। তাতে বোঝা যাচ্ছে অদূর ভবিষ্যতে খুব দ্রুতই এই পারমাণবিক হামলা এবং বিশ্বের 3য় বিশ্বযুদ্ধের একটা মানে সম্ভাবনা খুবই মানে 80%ই বলা যেতে পারে। আর দেলোয়ার ভাই বলেছেন আসলে যে মুসলিম দেশগুলাকে তিরস্কার করেছে। আসলে মুসলিম দেশগুলা আসলে এখানে হচ্ছে রাজনীতি, আমি আপনি যেভাবে আবেগ দিয়ে দেখি, রাজনীতিটা আসলে আবেগের জায়গা না, এখানে অনেক কিছু হিসাব করতে হয়। মুসলিম দেশগুলা তারা চিন্তা করে যে আমরা অর্থনৈতিকভাবে নিষেধাজ্ঞা আওতায় পড়তে পারি মুরলদের কাছ থেকে, যারা পৃথিবী চালাচ্ছে, কানাডা, ইংল্যান্ড, আমেরিকা, ইউরোপ, তারা চালাচ্ছে। তো তারা একদিকে আবার একটা ব্যাপার আছে চীন রাশিয়া যদি মুসলিম কান্ট্রিরা যদি একজোট হয়, তখন চীন রাশিয়া আবার এই মুসলিম কান্ট্রিদের সাথে একত্রিতা প্রকাশ করতে গেলে একটু অন্যরকম চিন্তা ভাবনা করবে। কারণ হচ্ছে তারা চিন্তা ভাবনা করবে যে যদি মানে এখন তো বর্তমানে একটা বিপদগ্রস্ত দেশ, তাকে তলে তলে অস্ত্র দিচ্ছে, তাকে সহযোগিতা করার জন্য বলতেছে না সে বিপদে আমরা সহযোগিতা করতেছি। কিন্তু যখন ধর্মীয় একটা ইস্যু চলে আসবে, তখন চীন রাশিয়া কিন্তু এই সহযোগিতা সামনাসামনি আর করতে পারবে না। তো অনেক কিছুই আছে। তো আমরা চাই না আসলে কিছুদিন আগে ভারত পাকিস্তান একটা যুদ্ধ, যেটা দীর্ঘ সময় আমাদের মানে কানের কাজ দিয়ে চলে গেল। এদিকে মায়ানমারের উচ্ছৃঙ্খল কিছু আছে, একটা বড় ধরনের বিশৃঙ্খলা বাঁচতে পারতো। তো পরিশেষে ইরান যদি একটা শিয়া অধ্যাসিত রাষ্ট্র, যদিও অনেক সময় মুসলমানরা অনেক সময় তাদেরকে অপছন্দ করে, কিন্তু আজকে তারা বিপদগ্রস্ত বলে আমরা তো আসলে মানবতার বিবেচনা করতেছি, মানুষের কথা বিবেচনা করতেছি, তার জন্য আমরা সবাই তাকে সমর্থন দিতেছি। এখানে তো আসলে ধর্মীয় বিষয়টা খুব বড় করে আসার কোনো সুযোগ নেই। তবে ইসরায়েলের আগ্রাসন আসলে কখনো কাম্য নয় বিশ্বের জন্য, বিশ্বের অর্থনীতির জন্য, বিশ্বের আজকে মানবতা বিপন্ন, বিশ্বজুড়ে মানবতা বিপন্ন। এগুলো বলবে কে? কেউ বলার কেউ নেই। আজকে শুনলাম, আমি জানি না কতটুকু সত্য, আপনারা বলতে পারবেন, 21টা মুসলিম দেশ একটা বিবৃতি দিছে ইরানের পক্ষে। বাংলাদেশ নাকি সেখানে ভোটদান থেকে বিরত ছিল। বাংলাদেশ কেন বিরত থাকবে? ইন্টারিম গভর্নমেন্টের কি স্বার্থ আছে এখানে? সবাই সবকিছু জানেন, তারপরে আসলে এটা ভেঙে বলার কোনো কিছু নাই। তারপরে এইসব বিষয়গুলো আসলে দূর করতে হবে, আমাদের মানবতার পক্ষে কথা বলতে হবে, পৃথিবীর সবার বলতে হবে, প্রত্যেকের মানুষের বলতে হবে, মানবিক বিপর্যয়গ্রস্তের কথা বলতে হবে, অর্থনীতির কথা বলতে হবে, তারপর হচ্ছে গিয়া একটা দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হবে সেটা কথা বলতে হবে। তো পরিশেষে ভাই, আমি যতটুকু পেরেছি ছোট করে, প্রস্তুতি ছিল না খুব একটা, বলার চেষ্টা করেছি। তো আমি এই বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ আমাদের রাবি ভাইকে নেক্সাস টিভি 24 স্টুডিওতে তার গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরার জন্য।
সর্বোপরি আমি আলোচনার ইতি টানতেছি কথা বলে যে যুদ্ধ সবসময় পৃথিবীর জন্য ক্ষতিকর। যুদ্ধ কখনোই মানবতার জন্য ভালো কিছু বয়ে আনেনি। যুদ্ধ সবসময় মানবতার ক্ষতি সাধন করেছে। যুগে যুগে পৃথিবীতে যত যুদ্ধ সংঘটিত হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলেন, ভারত পাকিস্তান যুদ্ধ বলেন, সবসময় আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমেরিকা মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষার চাইতে মুখে বলে যে মধ্যপ্রাচ্যের আমরা শান্তি রক্ষা করবো, কিন্তু এই আমেরিকার বিভিন্ন কার্যকলাপে মধ্যপ্রাচ্যের শান্তি বারে বারে নষ্ট হয়েছে। যেমন আমি যদি বলি, ইরাকের শান্তি নষ্ট করেছে, মিশরের শান্তি নষ্ট করেছে, লিবিয়ার শান্তি নষ্ট করেছে, সিরিয়ার শান্তি নষ্ট করেছে, সর্বশেষ ওরা চেয়েছে যে ইরানের শান্তিটা নষ্ট করবে। কারণ পশ্চিমারা এটাই চায় সবসময় যে মুসলিম দেশগুলোর মধ্যে যে একটা ভ্রাতৃত্ব বজায় থাকবে, এটাতে তারা বিশ্বাসী না। তারা উপরে বলবে যে হ্যাঁ আমরা শান্তিতে বিশ্বাসী, কিন্তু তারা নিচে নিচে ঠিকই ক্ষতি সাধন করে যাবে। তবে যুদ্ধ সবসময় পৃথিবীর জন্য ক্ষতিকর, কারণ এই পৃথিবী সবসময় শান্তি এবং সমৃদ্ধির প্রতি এগিয়ে যাক, এটাই আমাদের কামনা। অন্য কোনো দিন নেক্সাস টিভি 24 স্টুডিওতে আরো কিছু গণ্যমান্য ব্যক্তিদেরকে আমন্ত্রণে সুন্দর একটা আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনায় আমাদের যেসব অতিথিরা উপস্থিত ছিলেন সবাইকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা নেক্সাস টিভি 24 স্টুডিও থেকে। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম ভাই।